সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু। আমাদের প্রবাসের কথা নিয়মিত আয়োজন চলছে, আপনারা সবাই উপভোগ করছেন। আমরা জানি যে চ্যানেলের পর্দায়, আপনারা সবাই জানেন যে আমরা চ্যানেলের পর্দায় প্রবাসের কথা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তথা নিউ ইয়র্কের যে বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির যে গল্প, সেই গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমার সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি তিনি হলেন আসলে বাংলাদেশি কমিউনিটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে শিক্ষা বিস্তার তথা যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে যে আমাদের ছেলে মেয়েদেরকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করছেন এগিয়ে নিয়ে যেতে, সেই প্রতিষ্ঠান খান টিউটোরিয়ালসের ডক্টর ইভান খান আমার সঙ্গে রয়েছেন। ডক্টর ইভান খান, আপনাকে চ্যানেল আই স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চ্যানেল আই স্টুডিওতে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর ইভান, আমরা জানি যে 1994-এ সর্বপ্রথম যে ডক্টর মনসুর খান এবং ডক্টর নাইমা খানের মাধ্যমে নিউ ইয়র্কে খান টিউটোরিয়ালসের যাত্রাটি শুরু হয়। আসলে তো শুরুর দিকের গল্পটা যদি একটু জানতে চাই আপনার কাছে। যেটা খান টিউটোরিয়াল শুরু হয়েছে এটা কিন্তু খুব অ্যাক্সিডেন্টলি। আমাদের একটা খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড ছিল, আমার আঙ্কেল বললেন আমার মেয়ে তো একই পরীক্ষা নেবে, আমার খুব আশা যে স্টাইভেসন, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক যে কোনো একটাতে চান্স পাক। মনসুর ভাই, আপনি আমার মেয়েকে একটু শেখাবেন? ওখান থেকে আমার আব্বা প্রথমে না আমি কেন পয়সা নেব, তো বলছে না আপনি একটু পয়সাটা নিয়ে নেন 1.5 ঘন্টা, আপনিও ঠিক মতো পড়াবেন, আমার মেয়েও ঠিক মতো পচবে। তো ওইটা যখন শুরু হলো তখন আমার আম্মাও টের পেলো, আরে ইভানও তো পরীক্ষা নিচ্ছে, তোমার ছেলেও তো, আমরা তো ওকে ক্যাপ্টেনে ভর্তি করালাম, এখন তুমিও যখন একটু কোচিং শুরু করলা, তুমি ইভানকেও সাইড বাই সাইড ওর আলাদা সময় ওকেও একটু সময় দিও। তো ওখান থেকে তারপরের সপ্তাহে আমাদের অন্য প্রথম ছাত্র থেকে আরও কয়েকজনকে বললো, মিস্টার খানের কাছে যে পড়াশোনা পেলাম। ওখান থেকে আমাদের এসএটি ছাত্র চলে আসলো। তারপরের সপ্তাহে আরেকজন বলল আমিও স্পেশালাইজড হাই স্কুল চেষ্টা করবো, আরেকজন এসএটি। তো প্রথম মাসে আমাদের হঠাৎ করে আমার আব্বার শিক্ষার সময়, অঙ্ক শিক্ষার সময় আমাদের প্রতিটা ছাত্রকে খুব কেয়ারিংভাবে শিখিয়েছে যে আমরা সবাই সাহস নিয়ে পরীক্ষা নিতে পেরেছি, অঙ্কতে স্পেশালি। তো ওইটাই আমার আব্বার সবচেয়ে বিগেস্ট কন্ট্রিবিউশন। সবাইকে আমাদের পড়াশোনাটার সাহসটা আমার আব্বার থেকে অনেকজন হাজার মানুষ পেয়েছে। আমরা সেটি আসলে আশা করব যে সেই শুরু থেকে খান টিউটোরিয়ালস এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। ডক্টর ইভান, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আমরা চলে আসি। আমরা জানি যে খান টিউটোরিয়ালস যে সফলতার যে যাত্রাটা, সেটিও কিন্তু সময় সময় অর্জনটা বাড়ছে। জি, সেই হিসেবে আমরা জানি যে এবার বা সম্প্রতি যে অনেকগুলো স্টুডেন্ট আপনাদের যে স্টাইভেনসন, ব্রুকলিন টেক বা ব্রঙ্কস সায়েন্সে চান্স পেয়েছে, তো এই যাত্রাটি যদি একটু বলতেন দর্শকদের। অফকোর্স আমরা খুবই প্রাউড আমাদের ছেলে মেয়েদের, ওদের সাকসেস নিয়ে, ওদের খাটনি। এই প্রত্যেকটা খাটনি ওদের বাড়িতে শুরু হয় ওদের মা বাবার সাথে। ছোটকাল থেকে যে সাপোর্ট পেয়েছে মা বাবার, তারপরে শিখতে শিখতে একসময় খানে এসে বাকিটা আমাদের টিচারদের সাথে বসে ক্লাসরুমে বসে সপ্তাহে 2 দিন হোক, সামার অনেকজন 5 দিনও নিয়েছে। তো এই খাটনিটা আমরা 30 বছর ধরে করছি। আর সোফা আমাদের 4,827 জন ছাত্রছাত্রী পেয়েছে। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটিতে 137 জন, 137। স্টাইভেসন হাই স্কুল যেটা লোয়ার ম্যানহাটনে, ওখানে 34। ব্রঙ্কস সায়েন্স যেখান থেকে আমার গ্র্যাজুয়েশন হোক এতদিন আগে, 25 বছর তো হয়ে গেল, 24। ব্রুকলিন টেক যেটা আমাদের এই দেশের সবচেয়ে বড় ম্যাগনেট হাই স্কুল বলে, ওখানে আমাদের 41। তারপরে তো ব্রুকলিন ল্যাটিন আছে, যেটা সবসময় সবাইকে বলি যারা লয়ার হতে চলে, হিউম্যানিটিসে যেতে চলে। কয়েকটা নতুনও জায়গা আছে, স্ট্যাটেন আইল্যান্ড টেক, ইয়র্ক সায়েন্স, ওটা অনেক নাম করছে। তো নতুন 5টা নতুন, কিন্তু প্রথম 3টা যেটা নিয়ে আলোচনা করলাম আপনার সাথে, ওই 3টায় অনেকদিন ধরে 8টা নোবেল প্রাইজ থেকে শুরু করে অনেক কিছু সুযোগ আমাদের ছেলেমেয়েরা কমিউনিটির পাবে। ছাত্রছাত্রীরা যে তারা চান্স পাচ্ছে, জি, এই সফলতার পেছনে তাদের খান টিউটোরিয়ালস তাদেরকে কিভাবে সহযোগিতা করে? ওদের প্রিপারেশনে আমাদের শুরু হয় যারা ভালো করছে, যত আগের থেকে শুরু করে একটু প্রত্যেকদিন ডেইলি 1 ঘন্টা করলে চলবে। এখন আমাদের মার্চ মাস চলে এসেছে, এই বছরের পরীক্ষা হবে অক্টোবর মাসে। তো আমাদের যারা ভর্তি হচ্ছে অথবা শুরু করেছে, আমার মেয়েও কিন্তু এই ব্যাচে, আগামী ব্যাচে, ও প্রত্যেক সপ্তাহে এসে 2 দিন ক্লাস করে, প্রত্যেক দিন বাসায় এসে ওইখানকার হোমওয়ার্ক শুরু করে।
তার সাথে একটা বুক লিস্ট আছে আমাদের, যেগুলা বই বলে যে আমাদের হোমওয়ার্ক শেষ করার পরে বুক লিস্ট থেকে বই প্রত্যেকদিন বাসায় প্র্যাকটিস করবা। তো এরকম করতে করতে 12 মাস যায়। যারা যারা 12 মাস ধরে করছে, সময় দিচ্ছে বাড়িতে, ওরা ঠিকই সবাই চান্স পাচ্ছে। যারা একটু দেরি করছে, একটু চান্স নিচ্ছে, একটু গ্যাম্বলিং করছে, ওইটাই আমার বাবা খুব ভয় থাকতেন। কারণ এটার জন্য একটা স্যাক্রিফাইস প্রত্যেকটা বাবা মার, একটা ফিজ ছোট হলেও অথবা সময়। কিন্তু আমার বাবা যখন আমার ক্যাপলেনে আমাকে ভর্তি করলেন, আমার আম্মা বলল, মনসুর এটা তো ধরো $1000 3 মাসের প্যাকেজ, তুমি কি নিবা? এত পয়সা যে। তো বসে থাকলো না আমার আব্বা, চিন্তা করলেন, দেখো ইভান যদি 2টা প্রশ্নের জন্য মিস করে এই স্কুলে ভর্তি পাওয়া, আমি সারা জীবন আফসোস করব, এটা করে ফেলো। ওইটা আমার এখনো মনে আছে, যেটা আব্বার উত্তর। আমি চিন্তা করছি ভর্তি করাবে নাকি করাবে না। পরে তো আমাদেরটাই শুরু হলো। তখন থেকে জানি যে ক্যাপলেনে কি শিখে আছে আমাদের ছেলে মেয়েদেরকে, আর আমরা কতটুকু বাকিটা শেখানোর সুযোগ আছে। যেটা করেছি ওইভাবে আমাদের 5000 ছাত্রছাত্রী অলমোস্ট বসে গেছি। এখন আপনাদের ব্রাঞ্চ কোথায় কোথায় রয়েছে? আলহামদুলিল্লাহ আমাদের ব্রাঞ্চ প্রত্যেকটা বাংলাদেশি কমিউনিটিতে শুরু করি। সবসময় আমরা তো জানি যে জ্যাকসন হাইটে আমাদের প্রথম ব্রাঞ্চ, এখানে আমার আম্মা আমি প্রত্যেক শনিবারে বসি। তারপরে আমাদের জামাইকাতে 2টা লোকেশন আছে, একটা হলো 179 আর একটা হলো হিলসাইড পার্সন্স। অনেকজন আছে পার্সন্স, সাটফিন, ব্রায়ারউডের থেকে বলে আমার জন্য তো স্ট্রোলার সহ 179 অনেক দূর হয়ে যায়। সত্যি কথা বলতে আমাদের 179 অফিস খুব কম সময় অনেক ভরে গেছিল। তো অনেক বাবা মা বলছিল, দেখেন এত ছাত্র হয়ে গেছে, আপনারা একটু জায়গা করেন আর একটু জায়গা নেন, অথবা দাওয়াল রাখেন যে আমার ছেলে ঠিক। আমি তো প্রত্যেকটা রুমে যে দাওয়াল, আপনি ভাবছেন যে এটা লাভ হবে, কিন্তু আমাদের যেটা এক্সপিরিয়েন্সে দেখে শিক্ষাটা কোথায় বেশি আসে ওইভাবে রেখে, তো ওদের সাথে অ্যাডভাইস নিয়ে আমরা আরো বড় জায়গা নিয়েছি। তো ওখানে অ্যাস্টোরিয়াতে আমাদের নতুন জায়গা আছে। তারপরে এটা তো কুইন্স, শুধু ওজন পার্কে তো আছে, ব্রুকলিন আলাদা একটা আছে, চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ডে, আর একটা আছে ব্রঙ্কসে, আর ম্যানহাটনে আছে। কিন্তু আমাদের এখন সবচেয়ে মজার লাগছে যে আমি যখন ফোনে থাকি, এখন আমি আলোচনা করি আমাদের মা বাবারা যারা যে নর্থ ক্যারোলাইনা, মিশিগান, ফ্লোরিডা, ভার্জিনিয়া, এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি বেড়ে যাচ্ছে দিন দিনে। ওরাও যখন খানে ফোন করে, আমিও অনেক সময় নিজে ধরি। তো আপনাদের নিশ্চয়ই, আপনারা তো চ্যানেলে ওয়ার্ল্ড ওয়াইড সব বাড়ি দেখছে, আর আপনাদের প্রতিটা স্টেট থেকে দেখছে, টেক্সাস, মিশিগান, কানেটিকাট, নিউ জার্সি। তো ওদের সাথে যখন কথা বলি, আমরা জানি যে আমাদের খবর কোথায় পেলেন। আর আমি তো চ্যানেলাতে দেখেছি, আমি তো একসময় নিউ ইয়র্কে থাকতাম, আপনার ফাদার আমার কাজিনকে পড়াইছে, আমার ছেলে এখন রেডি। তো এখন অনলাইনে আমরা যখন ছাত্ররা বসে দেখে যে আপনি হয়তো বা ওই দিনের ওই সাবজেক্টের টিচার, ওই সেমিস্টার 6 মাস ধরে আপনি প্রত্যেক শনিবারে 10টা থেকে 2টা আপনি এসএটি শেখাচ্ছেন, আপনার ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে আসছে। কারণ আমাদের টিচাররা হার্ভার্ডে বসছে, কর্নেল থেকে বসছে, কলাম্বিয়া থেকে বসছে, এমআইটি, প্রিন্সটন, যে একদম এই দেশের তুখার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ওখান থেকে ওরা বসে বসে আমাদের ছাত্রছাত্রীদেরকে সময় দিচ্ছে। প্রসঙ্গক্রমে একটু জানতে চাই আপনার কাছে, যে যেটি বলছিলেন যে নিউ ইয়র্কের বাইরে থেকেও ইদানিং আপনারা কল পাচ্ছেন বা সাড়া পাচ্ছেন। জি, ভবিষ্যতে কি খান টিউটোরিয়ালস কি নিউ ইয়র্কের বাইরে আমরা দেখতে পাবো? নিউ ইয়র্কের বাইরে সবসময় জিজ্ঞেস করেছে আমাদেরকে, আমারও ফ্যামিলি আছে, ওরাও ছোট এখনো। আমি যদি আউট অফ স্টেট যে সময় দিতে হয়, ওদের সাথে যে সময়টা কম পাচ্ছি, আশা করি একদিন শুরু করতেই হবে। কিন্তু এই সময় আমরা দেখছি, আমরা যখন কম্প্যারিজন করি আমাদের অনলাইনের মার্কস, আমাদের ছাত্রছাত্রী কীরকম মার্কস করছে আর ইন পার্সন, আমাদের পার্থক্য পাচ্ছি না। অনেক সময় আমাদের ডিপেন্ডিং অন দ্য টিচার অনলাইনের মার্কসটা কিন্তু ঠিকই ইন পার্সনটাকে আগায় নিচ্ছে। তো যারা যারা খুব মোটিভেটেড ছাত্রছাত্রী, একটা নিজের একটা ডিসিপ্লিন আছে, ওরা অনলাইনে অনেক তুখার করতে পারছে। যারা আরেকটু হইচইয়ের মধ্যে শিখতে পছন্দ করে, আমার মতো, আমার বাবার মতো, একটু মানুষের আশেপাশে পেলে শিক্ষাটা একটু ইজি হয়ে যায়, একটু মজার মধ্যে, ওইটা সামনাসামনি এসে সবাই নিচ্ছে। ওরা ওখানে আমাদের এখন ধরেন 2000 ছাত্রছাত্রীর মতো 8টা 9টা সেন্টারে মিলে
ফিরে এসেছে। কোভিডের সময় আমরা পুরোপুরি অনলাইনে ছিলাম, ওই সময় আমাদের অনেকগুলো ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড হয়েছিলাম। ওরাও আউট অফ স্টেট অন্য স্টেটে চলে গেছে, ওরাও নতুন চাকরি খুঁজতে হয়েছে, অন্য নেবারহুডে চলে গেছে, বাফালো চলে গেছে, পেনসিলভেনিয়াতে চলে গেছে। আমরা কোভিডের পরে অনেকজনের সাথে আমরা রিকানেক্টেড হচ্ছি। 2000 স্টুডেন্টের যে মাইল ফলকটি বললেন, তো আসলে বাংলাদেশি কমিউনিটিতে তো আমরা জানি যে অনেকেই ফাইন্যান্সিয়ালি বা অনেকে দেখা যাচ্ছে নতুন নিউলি ইমিগ্রেন্ট থাকে, ফাইন্যান্সিয়াল এইড পাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে গাইড করছেন? মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি এই প্রশ্নটা করেছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শুধু শিক্ষায় না, আমাদের বাজারে যাই, বাজার হোক, সুপারমার্কেট হোক, রাস্তায় হোক, আমাদের অনেক মানুষজন কমে গেছিল আমাদের ঠান্ডার চোটে, তারপরে আমাদের এই ট্রাম্পের ভয় টয়তে। তো আমাদের খানে আমরা দেখছি যে ফ্যামিলিরা এখনো বাচ্চার শিক্ষার জন্য আসছে। আর ফাইন্যান্সিয়ালি যখনই জানি যে আমাদের কমিউনিটির বাংলাদেশি, আমাদের অরিজিনাল প্রাইস থাকে, সেল প্রাইসও থাকে, আর আমরা যদি আলোচনা একটু শুরু করি, বুঝতে পারি আপনাদের বাড়িতে একটা ঘটনা, কারো শরীর নিয়ে একটু পিছিয়ে আছে, একটা বাবা ডায়ালিসিসে। আমি যখনই শুনলাম বলে না, ডায়ালিসিসে যখন পথে পৌঁছছে, তুমি কিছু না বলে ওকে 3 মাস আমার থেকে দিয়ে রাখো, এটা কেউ আমাকে প্রশ্ন করবে না। যখন শুনি যে একটা মেয়ের একটা সিচুয়েশনে পড়েছে, অথবা এমআরআই নিতে হয়েছে, যে কোনো, আমি তো সহ্য করতে পারছি না একটা ছোট বাচ্চার হেলথ নিয়ে চিন্তায়, ওরকম যখন আমি বুঝতে পারছি, তখন আমি আস্তে করে বলে দিই এটা নো ফিস। নিঃসন্দেহে অনেক চমৎকার একটি কাজ। এটা আমার আম্মার থেকে শিখেছি। আমার আব্বা হলে কার থেকে পয়সা নিতেন না, আমার আব্বা সবাইকে ফ্রি, কিন্তু এভাবে সম্ভব না সবাইকে হেল্প করা। যদি 2-3 জন 4 জনকে ফ্রি করা যায়, কিন্তু ওর চেয়ে বেশি ওইটা তো দৌড়াদৌড়ির মধ্যে কি। তো আমার আম্মা এগুলা শুনে শুনে বুঝে, অনেকজনের কোথায় যে কিরকম কষ্ট, একজনের হাজবেন্ড মারা গেছে, একজনের ওয়াইফের অসুস্থ, একজনের নানি কাগজপত্র নিয়ে টানাটানি, সবার অনেক ধাক্কা নিয়ে চলছি আমরা। ডক্টর ইভান, নতুন প্রশাসন এসে তারা এডুকেশন ডিপার্টমেন্ট তারা যে ডেমোলিশ করার বা বাতিল করার একটি সিদ্ধান্ত নিয়েছে, এর ফলে কি যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার কি কোনো পরিবর্তন হতে পারে, বা বাংলাদেশি কমিউনিটিতে কি এটার কোনো প্রভাব পড়তে পারে কিনা? আমরা যখন দেখছি যে ট্রাম্প হোক অথবা নিউ ইয়র্ক শহরের মেয়র হোক, গভর্নর হোক, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে আমাদের নতুন যারা আমাদের থেকে সুযোগ নিয়ে নিচ্ছে। গ্রিন কার্ড থাকলেও কলম্বিয়া ইউনিভার্সিটি ওনাকে অ্যারেস্ট করলেন, যে মানে প্যালেস্তাইনের পক্ষে, মাহমুদ খলিল। তো এরকম যখন দেখছি আমাদের থেকে সুযোগ নিয়ে নিচ্ছে, ফান্ডিং নিয়ে নিচ্ছে, এটাই তো আমাদের দায়িত্ব। এখন বুঝতে পারছি যে স্কুলে বিভিন্ন রকমের সমস্যা উঠে যাবে, বুলিং। যখন দেখছে যে প্রেসিডেন্ট এত ইজিলি মুসলিমদেরকে, ইন্ডিয়ানদেরকে, হিন্দুদেরকে, নেপালিজ, যেখান থেকে আসে সবাইকে কিন্তু টার্গেট করবে। আর যখন আমরা দেখছি এত ভয়ের মধ্যে আছে সবাই, আমরা সবাইকে বলি যে এটা আমাদের নিজস্ব জায়গা, প্রাইভেট জায়গা, ওরকম পাবলিক জায়গা না যে কোনো সময় কেউ আসবে, আমরা কাউকে আসতে দিব, আমাদের দরজা লক করে রাখবো। তো এরকম করে করে আমরা দেখছি যে আমাদের সাহসটা দেওয়া, একটা মা বাবার সাথে বসে শোনা যে আপনারা যে কষ্টটা পাচ্ছেন, সবার কষ্ট এখন চিন্তা করছে চাকরি কি থাকবে নাকি, চাকরি কি চলে যাবে, অথবা শাশুড়ি তো দেশে অসুস্থ হয়ে গেলেন, আমি যদি দেশে যাই আমাকে আর ঢুকতে দিবে নাকি। তো এরকম প্রশ্ন নিয়ে সবার এখন চিন্তা। ওমরাতে যাবে নাকি, কিভাবে ফিরবে। তো আমরা যখন জানি যে ওই দিকে এত কিছু ধাক্কা সবাই খাচ্ছে, আমাদের জায়গায় এসে পড়াশোনা হোক, ছেলে মেয়েদেরকে মানুষ করা হোক, ছেলে মেয়েদেরকে একটু সাহস দেওয়া, ছেলেদেরকে একটু হেলথ নিয়ে একটু শিক্ষা দেওয়া, এগুলো সব আমাদের ফ্রি। ডক্টর ইভান, 11th গ্রেড এবং 12th গ্রেডের স্টুডেন্টদের জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা, বা এই মুহূর্তে বিশেষ করে আসলে স্টুডেন্টরা তো নিশ্চয়ই জানে, অভিভাবকরা আসলে অনেক সময় চিন্তিত থাকে, স্টুডেন্টরা সব জানে, তাদের জন্য, অভিভাবকদের জন্য কিছু বলার আছে? স্টুডেন্টরা সব জানে, কিন্তু প্যারেন্টসদেরকে জানা। আমাদের 12th গ্রেডের যারা, আমার নিজের ফ্যামিলিতে আমার
নেফিউ খুব ভালো ইউনিভার্সিটিতে পেয়েছে সো ফার, আরও ইউনিভার্সিটির জন্য ওয়েট করছে। কনগ্রাচুলেশনস। আমার একটা নিস আছে, আমার ফুফাতো বোনের মেয়ে, ও তুখার বিজনেস প্রোগ্রামে চান্স পেয়েছে। কনগ্রাচুলেশনস। তো আমার নিজের ফ্যামিলির কতজনের সাথে আমরা দেখছি যে কিভাবে ওরা ওদের মতো ওদের নিজের অ্যাপ্লিকেশন করে করে একটু প্রশ্ন জিজ্ঞেস করলো চাচাদেরকে, মামাদেরকে, এটা কি চলবে নাকি, হ্যাঁ এটা করে দাও। কিন্তু এখন দেখছি যে বাচ্চারা অনেক কিছু জানে, কিন্তু এখন বাচ্চাদেরকে গাইডেন্সটা আমাদের থেকে দেওয়া, আমাদের থেকে নেওয়াটা সবসময় ইজি না। বাচ্চারা যেটা ফ্রেন্ডদের থেকে শুনে ওইটাই ভাবে ফাইনাল অ্যান্সার এই বয়সে। আর মা বাবারাও অনেক সময় বাচ্চারা যেটা বলছে, আমরা যদি জিনিসটা ঠিক মতো না জানি, আমাদেরকে অনেক কিছু শোনায় টোনায়, একটু ফাঁকিবাজ হয়ে একটু শোনাবে, একটু সুন্দর একটা কিছু শোনায় আমাদেরকে অন্যদিকে নিয়ে রাখবে। এসএটি দেওয়ার জন্য কি 11th গ্রেডের এখন কি সময়? মাশাআল্লাহ, এখন এসএটি ভালো প্রশ্ন করেছেন। আমাদের এসএটি মার্চ মাসে গত সপ্তাহে আমাদের পুরা দেশে মিলিয়নস ছাত্রছাত্রী নিয়েছে। যখন এই শহরে হোক, বাংলাদেশি ছাত্রছাত্রী যারা 11th গ্রেডে, এদের জন্য খুব জরুরি সময় যে এসএটির জন্য প্রিপারেশনটা শুরু করা। কারণ আমরা দেখছি যে এসএটি যারা যারা নিচ্ছে পাচ্ছে, ওদেরকে কলেজ থেকে বাদ দিতে পারছে না। কিন্তু আপনি যদি ঠিকমতো এসএটি না দেন, ওরা দেখছে নামে হিন্দু নেম, মুসলিম নেম, এই দেশি নেম, ওরা জানে যে ট্রাম্পের থেকে চাপ অন্যদিকে নিতে চেষ্টা করছে। তো আমাদের প্রত্যেকটা জিনিস এখন জরুরি হয়ে গেছে। ভালো কলেজে যেতে হলে আমাদের জরুরিভাবে ভালো মার্কস পেতে হবে। যদি ভালো স্কলারশিপ পেতে হলে জরুরিভাবে আমাদের ভালোভাবে কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে, যে কোনোভাবে বলতে না পারে। এসএটিতে কত পেলে ভালো? 1600 হলো ম্যাক্সিমাম স্কোর। মাশাআল্লাহ, আমাদের অনেকজন 1590, 1580, 1570 নিয়ে গ্র্যাজুয়েশন করছে আমাদের সংগঠন থেকে। আর এখন আমাদের অনেক মা বাবা ভাববে যে আমার মেয়েকে তো আমি এনওয়াইউ পাঠাবো, আমার মেয়েকে তো কলম্বিয়া পাঠাবো, কলম্বিয়া এনওয়াইউতে বললে তো হবে না। এরকম জায়গায় 100 জনের মধ্যে 3 জনকে নেয়, 1000 ছাত্রের মধ্যে 30 জনকে নেয়। তাদের অ্যাকসেপ্টেন্স রেট 3%, 4%। সো এখন এই যে ঢুকবে, অনেক জিনিস আপনাদের হাতের বাইরে। ইন্টারভিউ একটা অন্য মানুষ নিয়ে বলতে পারে না, ইন্টারভিউটা ভালো হলো, মিডিয়াম হলো, খারাপ হলো, আমাদের মার্কসটা কোন আমাদের নিতে পারবে না। 12th গ্রেডের রেজাল্ট আসছে পরবর্তী সপ্তাহে, 12th গ্রেডের সেপ্টেম্বর। 12th গ্রেডাররা যারা, ওরা রেজাল্ট পাবে পুরোপুরি কলেজের। তো এখন অনেকজন 12th গ্রেড থেকে আর্লি ডিসিশনের কলেজের খবর চলে আসছে। আর আপনারা যখন কলেজের খবর পাবেন, আপনাদের ছেলে মেয়ে হয়তো অনেক খুশি হবে, আমি এই চান্স পেয়েছি, আমি যাবো। কিন্তু ওরা ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপারটা, কত স্কলারশিপ পাবে, এটা 2 উইকস পরে করে, 3 উইকস পরে পাঠায়। তো এই 2-3 উইকস ওরা একটু ফ্যামিলিকে হারায় রাখে, ডার্কনেসে রাখে। ছেলে মেয়ে খুবই খুশি, চান্স পেল, বাবা মা টেনশন, কত পয়সা দিতে হবে, দিতে না পারলে আয়দের বলতে হবে যে না, আমার তো পাঠাতে পারতেছি না তোমাকে, অথবা তোমার লোন নিতে হবে। তা এখন কলেজদের কিরকম চালাকি করে, আমাদেরকে অ্যাকসেপ্টেন্স দেয়, কিন্তু পয়সা কতটুকু পাবে 2-3 উইকস পরে দেয়। যদি আস্তে করে আমরা যদি না ঠিক আছে যতই হোক আমি যাবই, এরকম করে একটা ঢুকে গেল, এখন ওরা লোন নিয়ে টাকা। ধন্যবাদ ডক্টর ইভান। ডক্টর ইভান, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, আপনাদের কাছে যদি বাংলাদেশি কমিউনিটির যে মা বাবারা আছেন, অভিভাবকরা আছেন, তারা যদি যোগাযোগ করতে চায় বা কেউ যদি ভর্তির ব্যাপারে সহযোগিতা করতে চায় অথবা পড়াশোনার বিষয়ে বিভিন্ন কাউন্সেলিং পেতে চায়, আপনাদেরকে কিভাবে রিচ আউট করা যেতে পারে? সবচেয়ে ভালোভাবে হলো আমাদের মেইন নাম্বার 718-938-9451। 30 বছর ধরে একই ফোন নাম্বার আছে, 718-938-9451। এই নাম্বারে ফোন করলে মানডে মর্নিং ছাড়া সবসময় আমাদেরকে কাউকে পাবেন। মানডে মর্নিংয়ের আমাদের একটা দিন যে আমরা একটু সময় নিই মানে রেস্ট করতে, কিন্তু শনি রবিতে 20 জনকে পাবেন। টিউসডে থ্রু ফ্রাইডে 10 জনকে পাবেন ফোন করলে। অনেক সময় আমাকেও পাবেন, আমার আম্মাকে পাবেন। তো যে প্রশ্ন আছে সাহস নিয়ে জিজ্ঞেস করবেন। সবচেয়ে প্রবলেম হয়ে গেল যে আমাদের জিজ্ঞেস করতে ভয় পায়, মানুষরা ভয় পেয়ে যায় যে আমি যদি আপনাকে ডিস্টার্ব করলাম না,
না 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 আমরা তো ওরকম যে আমি নাই ট্রাই করি ভয়ের চোটে, যদি বেশি আমরা তো শুনেছি আপনাদের ফিজ অনেক বেশি, আমরা আপনাদেরকে ফোন করারও সাহস নেই। এটা কোথার থেকে কি শুনছেন? আপনার সাথে যেগুলো বললাম, মানুষের সাথে যেটা বললো, নিজেই ফোন করে আপনারা একটু সামনে সামনে এসে দেখে যাবেন, বাকিটা আমাকে ম্যানেজারকে বলবেন আমাকে একটা ডাইরেক্ট ফোন দিতে বলবেন, আমি চ্যানেল আইতে আমি ডক্টর ইভানকে দেখেছি, ওনাকে একটু ফোন করেন, আমি সামনে আছি আপনার সামনে, আমাকে ফোন করেন, আমি সঙ্গে সঙ্গে ধরে। আপনি এখন আমার এখানে 3-4টা মেসেজ আসছে আমাদের মা বাবার থেকে, এগুলো ডায়াল প্যাড হলো আমাদের মা বাবাদের মেসেজ, আপনার সাথে গল্প করতে করতে ওরা আমাকে এখনো মেসেজ করছে। নিঃসন্দেহে অনেক চমৎকার একটি গল্প শুনলাম ডক্টর ইভান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আমাদের সাথে আসার জন্য আজকে। আমাদের আর সবাইকে আমাদের রোজার মাসটা সুন্দরভাবে কমপ্লিট হোক দোয়া করছি। সামনে আসা আমাদের 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডে আসছে, অনেক হিন্দু কমিউনিটিতে আমাদের এক্সাইটিং নববর্ষের প্রোগ্রাম আসবে আগামী মাসে, তো আমরা সব কিছু নিয়ে আমরা খুবই এক্সাইটেড, সবার জন্য দোয়া করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আবারও কোনো বিশিষ্ট অতিথি বা কোনো আরও কোনো একটি গল্প নিয়ে আপনাদের সামনে প্রবাসের কথায় হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।